আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু। আসামি সেনা কর্মকর্তাদের অব্যাহতি চেয়ে আবেদনের আদেশও আজ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি, অর্ধকোটি মানুষের সমাগমের প্রত্যাশা। 25 তারিখে এখানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। উৎকণ্ঠা থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। জমিয়তে উলামায়ে ইসলামের সাথে 4 আসনে বিএনপি নির্বাচনী সমঝোতা, পরস্পরের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে, ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। নির্বাচন ব্যবস্থার অতীত দুর্নাম ঘোচাতে চায় কমিশন, মাঠ কর্মকর্তাদের সাথে সিইসির বৈঠক, আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা। সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আওয়ামী শাসনামলে র্যাবের টিএফআই সেলের 14 জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেছে ট্রাইব্যুনাল। এদিন সেনা কর্মকর্তাদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছে তারও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এই মামলার 17 আসামির মধ্যে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। টিএফআই সেলে নিরপরাধ মানুষকে বন্দী রেখে নির্যাতনের তথ্য তুলে ধরে প্রসিকিউশন। অভিযোগ গঠন করে বিচার শুরু হলে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। তিনি পলাতক আছেন। সেনা কর্মকর্তাদের অব্যাহতির আবেদনটি খারিজ করেই মূলত এই মামলাটির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটি মূলত আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে 14 জনকে গুম করে নির্যাতনের একটি অভিযোগের মামলা। সেখানে প্রধান আসামি সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ র্যাবের 3 জন মহাপরিচালক এবং 7 জন অতিরিক্ত মহাপরিচালক এবং 4 জন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক রয়েছেন। মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে সাক্ষ্য গ্রহণের যে তারিখটি সেটি এখনও নির্ধারণ করা হয়নি, যেহেতু আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই বিষয়টির পরেই মূলত এই সাক্ষ্য গ্রহণের ডেটটি হতে পারে। তবে আমরা কিছুক্ষণ আগে আরও জানতে পেরেছি যে এই সাক্ষ্য গ্রহণের ডেটটি 14 জানুয়ারি ধার্য করেছেন। সেখানে সূচনা বক্তব্য হবে এবং সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হবে। তবে এই মামলায় প্রধান আসামি যেহেতু শেখ হাসিনা সহ এখানে আরও 17 জন রয়েছে, সেখানে 10 জন সেনা কর্মকর্তা গ্রেফতার রয়েছেন, তাদেরকে আজকে হাজির করা হয়েছে। পাশাপাশি এই মামলায় যারা 7 জন যে আসামি পলাতক রয়েছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্সও রয়েছে। তারা মূলত অব্যাহতি চেয়ে তাদের আবেদন করেছিলেন, শুনানিও করেছিলেন, যদিও সেই অব্যাহতির আবেদনটি খারিজ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে শুভেচ্ছা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। অর্ধকোটি মানুষের সমাগম প্রত্যাশা করছে বিএনপি, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে গিয়ে রিজভী বলেন, এটা সমাবেশ নয়, শুভেচ্ছা বিনিময়। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। তিনি বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রথমত সরকারের, তারপর দলের। 3 দিন ধরে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশে মঞ্চ তৈরির কাজ চলছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ 17 বছরের বেশি সময় পর 25 ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। ঢাকায় পৌঁছে 300 ফিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। 25 তারিখে এখানে মানুষের মহামিলন মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। 1.5 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায়। নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায়, কেননা তারেক রহমান দেশে ফেরার আগে তার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছিলেন। তারপরে নানান রকম ঘটনা প্রবাহ আমরা দেখেছি এবং তারপরে চূড়ান্তভাবে দেশে আসার দিন তারিখ যখন ঘোষণা হয়েছে, সেই প্রস্তুতি তো একেবারে খুব স্পষ্ট এখন, এবং বেলা বেড়েছে,
বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়েছে, একেবারে ভর দুপুর বেলাতে এখন আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মী এরই মধ্যে মঞ্চের সামনের জায়গাটিতে একটু পরপর বিভিন্ন ইউনিট থেকে লোকজন আসছেন, খোঁজ খবর নিচ্ছেন, বিশেষ করে এই সাজসজ্জার কাজের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে তারা কথা বলছেন, খবর নেওয়ার চেষ্টা করছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঠিক আগের ঘন্টাতে এসেছিলেন, ঠিক 12টার কিছু পর। সেই সময় তিনি এসে সার্বিকভাবে এই যে তৎপরতা চলছে সেই তৎপরতা সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন এবং এক ধরনের সন্তুষ্টির কথা জানিয়েছেন। একটি গোষ্ঠী গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে 4টি আসন ভাগাভাগির ঘোষণা দেন তিনি। জানান, জমিয়তে উলামায়ে ইসলামের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছে দলটির, তাদের 4টি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে জুনায়েদ আল হাবিব, সিলেট 5-এ ওবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ 4-এ মনির হোসেন কাশেমি, নীলফামারী 1 থেকে মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জমিয়তের উলামায়ে ইসলামীর আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে ধানের শীষে প্রার্থীদের আসনেও জমিয়তের প্রার্থীও থাকবে না। তাদের সাথে আমাদের সমঝোতা হয়েছে ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। সারা বাংলাদেশে অন্যান্য আসনে ওনাদের কোনো প্রার্থী থাকবে না। আমরা সেই সমঝোতার মধ্যে উপনীত হয়েছি। কিছু সংখ্যক ব্যক্তি মহল তারা এই ট্রানজিশনাল যে প্রসেস এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। আমরা বিএনপিকে 3 টার্ম দেখছি, যার কারণে আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অতীত দুর্নাম ঘুঁচাতে চায় কমিশন, এমনটা বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। এই বৈঠকে সিইসি বলেন, কমিশন প্রমাণ করতে চায় সঠিক এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আইনের শাসন নিশ্চিতে সবার জন্য সমানভাবে আইন প্রয়োগের উপরে জোর দেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির সঙ্গে বৈঠকের পর আইজিপি বাহারুল আলম জানান, 5 আগস্টের পর আইন শৃঙ্খলা প্রতিষ্ঠানে নানা অসুবিধা ভোগ করেছে পুলিশ, তারপরও নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করার সক্ষমতা আছে বাহিনীর। আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। এই দেশটা আমার, আপনার সকলের দেশ। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। বলা হচ্ছে আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি, বলা হচ্ছে আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। বাংলাদেশ ভারত সম্পর্কের চরম টানাপোড়েনের মধ্যে আবারও ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি টানা 6 বার ভারতীয় হাইকমিশনারকে তলব করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম দিল্লির বাংলাদেশ হাইকমিশন সহ মুম্বাই, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ বিভিন্ন জায়গায় উগ্র ভারতীয় গোষ্ঠীর বিক্ষোভ এবং হামলা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।